আমার সংসারটা ভাঙছেই, সম্পূর্ণ ভাঙছে আমার শাশুড়ির মানে গেইন করে ভাঙছে। সিঙ্গেল মাদারদের প্রবলেম হচ্ছে, বা যারা অসহায়, যারা দারিদ্র, আপনি একটু সেজে বেরোইছেন, খুব বের হওয়া যাবে, একটু ভালো কাপড় পরতেছেন, করা যাবে না। আমার বাচ্চারা একটু ভালোভাবে একটু ছবি দিচ্ছে, দেয়া যাবে না। কিন্তু কেন কেন আমি যখন না খেয়ে থাকি, আমার পেটে যখন ক্ষুধা থাকে, আমার বাচ্চারা যখন হাহাকার করে, যেই আপনি আমার সঙ্গে এই কথাগুলো তুলতেছেন, সেই আপনি তো আমার কাছে আসেন না। ব্যাগ ভর্তি কাপড় নিয়ে আমার ছেলে চলে গেছে। ওকে, হ্যাঁ, তো আমি কি ব্যাপার, 10:30টার সময় স্কুল আসে না কেন? আমার মেয়েকে জিজ্ঞেস করছে, আমার মেয়ে ফোন দিছে, ফোন দেওয়ার পরেও কান্না করতেছে আর বলতেছে কি আমার বাপ মা বেঁচে আছে, আমি কেন হোস্টেলে থাকবো। আমি যখন 9 দিন পরে বাসায় আসছি, আমি প্রচন্ড মোটা একটা মানুষ, একটা বাচ্চা হয়েছে, নর্মাল মানে কে বলে আমার সিজার হয়েছে, ওই সময় আমাকে বলা হচ্ছে যে তোমার কাজ তোমাকে করতে হবে, ওনার বুয়া আমার কোনো কাজ করবে না, তোমার কাজ তোমাকে করতে হবে। এবং আমার যেহেতু মানে প্রেগনেন্সির পরে তো একটা মেয়ে মানুষের তো শরীর খারাপ থাকে, ওই সময় আমি যেই রুমটাতে থাকি ওই একটা খাটের ভিতরে আমাকে থাকতে হবে, অন্য কোথাও আমাকে বসা যাবে না। আমার বাচ্চার কাপড় আমাকে ধুইতে হবে। এবং গ্রামগঞ্জের একটা প্রথা আছে, মুরব্বীদের একটা প্রথা আছে যে 5 দিন 7 দিনের সময় মেয়ের যে ছুটি ওই নাম রাখে, ওই দিন বাচ্চাকে সারা রাত কোলে রাখতে হয়। উনি ওনার ছেলেকে বললো তুই ঘুমা যা, উনি চলে গেল। এবং উনি আমার বাচ্চার মাথার নিচে 2টা বই দিয়ে বলল, দেখেন মাত্র 6-7 দিনের বাচ্চা, মাথার নিচে বই দিয়ে বলল এমনিতেও তো লেখাপড়া হবে না, তারপরে দিয়ে রাখলাম। বললো তোমার তো ভাত দিবেই, একটু ভাত ওর মেয়েটার জন্য নিয়ে এসো, হ্যাঁ অল্প একটু ভাত বাটিতে করে নিয়ে এসো। সে খাইছে, খেয়ে তো তোর যেহেতু খাওয়া শেষ, তোর 1000 টাকা দিতে তাড়াতাড়ি চলে আয়, আমরা যেহেতু না খেয়ে আসি। সেদিন 2টা কলা আর একটা কসমস বিস্কিট বাকি এনে খাইছিলাম দোকান থেকে। আমার যে বর্তমান হাজব্যান্ডের সাথে আমার 2005 সালে বিয়ে হয়, তো উনি যখন বিয়ে করেন তখন উনি একদমই বেকার ছিলেন। তা আমি তো আমার পুরার স্টোরিটা যে কিভাবে বিয়ে হয়েছে ওটা তো বলছি, ওটা গেল ফরগেট ইট। আচ্ছা ঠিক আছে, তারপর হচ্ছিল আমরা সংসার শুরু করি। আমি আমার শ্বশুরের কাছে ছিলাম, আমার শ্বশুর প্যারালাইসড রোগী ছিলেন, এবং আমার শাশুড়ি অনেক আগেই তার মানে আমার শ্বশুরকে ছেড়ে চলে আসছিলেন, তার 3 বাচ্চা রেখে সে চলে আসছিলেন অনেক আগে। তা আমি সংসার শুরু করলাম। আমার শাশুড়ির সাথে খুব একটা কন্ট্রাক্ট আমার ভালো ছিল না, প্রথম দিকে ছিল, পরে আর ছিল না। কেন ছিল না সেটার কারণ হচ্ছে যে আমি আমার শ্বশুরের কাছে ছিলাম, আমার ননদ আমাকে অ্যাকসেপ্ট করতে পারতো না, কারণ সে আমাকে আগের ঘরে দেখছে, হ্যাঁ ওখানে সে আমাকে ভাবি জানতো, এই ঘরে খুব একটা অ্যাকসেপ্ট করতে পারতো না। তো ননদের কারণে আমার শ্বশুর ননদের প্রতি বেশি দুর্বল ছিল, কারণ আমার শাশুড়ি যখন চলে আসছে তার 2 ছেলের থেকে তার আমার ননদটা বেশি তার ক্লোজে ছিল, তার প্রতি তার একটা দুর্বলতা ছিল। তো ওখান থেকে আমার ননদ যেটা বলতো ওইটাই শুনতো। তা আমার ননদ শ্বশুরবাড়ি থেকে আসতো, আমার সঙ্গে কোনো কথা বলতো না, দেখা গেলো যে আমি চুলায় ডাল বসাইছি উনি ফেলে দিত, এরকম আর কি একটু ছিল। তা আমি এটা নর্মাল নিতাম, হতেই পারে, অসম্ভব কিছু না। তো ওই জন্য আমার শ্বশুরের সাথে আমার শ্বশুরকে মানে আমার শ্বশুরকে বলে দেওয়া হইতো যে কোনোভাবেই ওকে তুমি একদম তোমার কাছে আসতে দিবা না। তো মোটামুটি আমার শ্বশুর জেন্টলম্যান ছিলেন এবং প্রচন্ড ভালো মানুষ ছিলেন, উনি ওনার জায়গা থেকে বেরোয় আসতেন, ঠিক আছে। তা আমি ওনার সেবা করতাম, করতাম, তো আমাদের বন্ডিংটা ভালো ছিল। কিন্তু আমার ননদের কারণে যেহেতু সে পারতো না, একটা সময় সে ওই জায়গাতে করে, তো আমি ঢাকায় চলে আসি। এর থেকে আমার শাশুড়ির সাথে আমার সম্পর্ক খারাপ। তো ঢাকায় চলে আসার পর আমার কারোর সাথেই যোগাযোগ ছিল না, আমার শ্বশুর বাড়ির কারোর সাথে যোগাযোগ ছিল না, আর আমার বাপের বাড়ির তো আগে থেকেই যোগাযোগ ছিল না। আমার মেয়ে পেটে আসে, মেয়ে পেটে আসার পরে আমার শ্বশুরের সাথে 4 মাসের পর থেকে আমাদের যাতায়াত শুরু হয়, ঠিক আছে, ভালো চলতেছিল। আমার মেয়ে যখন জন্ম নেয় তারপরে আমার হাজব্যান্ডের কাজ মানে কোনো কিছুতেই সে ভালো করে এফোর্ট দেয় না, লেজি সব সময়, যে কোনো একটা জব তাকে দেওয়া হয় সে লেজি। তো চলছিল আমাদের দিন কোনো রকমে, মানে দেখা গেলো যে মানে সবকিছু দিয়ে আমরা একটা সাবলেটে থাকতাম, একদম জাস্ট একটা মানে কি বলে পার্টিশন দেওয়ার একটা সাবলেটে থাকতাম, কোনো রকমে আমাদের মাস শেষে 500 টাকাও আমাদের বাঁচতো না, এরকম তো চলছিল। তারপর আমি হ্যাপি ছিলাম, কারণ সে আমাকে ভালোবাসা দিত, তার যেটুক ঠিক আছে চলছিল। আমার মেয়ে যখন হওয়ার পরে তার সাথে আমার এই মানে একটা নিয়ে দ্বন্দ্ব হয়, নর্মাল কোনো কথা নিয়ে দ্বন্দ্ব হয়। দ্বন্দ্ব হওয়ার পরে আমি কি করব, তখন আমার তো রাগ বেশি, আমি চলে গেছি আমার বাচ্চা নিয়ে। আমার ছোটো মামাকে ফোন করছি, ফোন করে আমি চলে গেছি আমার আম্মাকে।
আমার ছোট মামা আমার আম্মার কাছে আমার মেয়েকে নিয়ে, আমার ছোট মামা আমাকে মসজিদে, আমি পুরান ঢাকায় গিয়ে, আমরা তো ওল্ড টাউনে ছিলাম তাঁতিবাজারে, আমি মসজিদে বসেছিলাম, আমার ছোট মামারে ফোন করে বলছে আমি কোথায় যাব, আমি না খাওয়া কোথায় যাবো, আমার যাওয়ার জায়গা নাই, আমি তো তোর মামারে ছেড়ে আসছি। তখন আমার ছোট মামা বলছে যে আচ্ছা দেখি দাঁড়ান। তো আমার ছোট মামা বলে কি ওই মসজিদের সামনে আপনি বসেন, সিঁড়িতে বসেন, আমি আসতেছি। আমার মেয়েকে নিল, নিয়ে আমার আম্মার কাছে দিল, দিয়ে বললো যে এখন এই যে আপনার মেয়ের নাতি, হ্যাঁ এখন আপনি বাইর করে দেন, ওরে রাখেন, সে জাহান্নামে যাক, ওর খাওয়ার ব্যবস্থা করেন। তো যাই হোক আমার আম্মা আমাকে বললো যে মেনে নিল। পরে আমি বাসায় গেলাম, ভালোই চলছিল। তো আমার আম্মা যেহেতু আমার কোনো প্রেগনেন্সির সময় কিছুই করতে পারে না, তো 40 দিনের একটা প্রোগ্রাম করবে আম্মা। তো তখন আম্মা বললো কি আচ্ছা ঠিক আছে, তোর শাশুড়ি রাগ হয়েছে হোক, আমি মাঝখানে বলি আমি হসপিটালে যখন ছিলাম, মানে আমার মেয়ে হওয়ার পরে, তখন আমার শাশুড়ি ওনার বাসায় আমাকে নিয়ে গেছিল, আমার যে সেকেন্ড শ্বশুর। তো আমার ওনার বাসায় নিয়ে যাওয়ার পরে তখন হচ্ছিল আমার ওই মানে উনি হচ্ছিল মানে আমার 9 দিনের সিজার, 9 দিনে ছিলাম হসপিটালে, আমার প্রেশার অনেক উপরে ছিল, 220 ছিল, আমার একদম অবস্থা খুব খারাপ ছিল। ডাক্তার বলছে এনি টাইম উনি চলে যেতে পারে। ওই অবস্থায় আমি যখন 9 দিন পরে বাসায় আসছি, আমি প্রচণ্ড মোটা একটা মানুষ, একটা বাচ্চা হয়েছে নর্মাল, মানে কে বলে আমার সিজার হয়েছে। ওই সময় আমাকে বলা হচ্ছে যে তোমার কাজ তোমাকে করতে হবে, ওনার বুয়া আমার কোনো কাজ করবে না, তোমার কাজ তোমাকে করতে হবে। এবং আমার যেহেতু মানে প্রেগনেন্সির পরে তো একটা মেয়ে মানুষের তো শরীর খারাপ থাকে, ওই সময় আমি যেই রুমটাতে থাকি ওই একটা খাটের ভিতরে আমাকে থাকতে হবে, অন্য কোথাও আমাকে বসা যাবে না, আমার বাচ্চার কাপড় আমাকে ধুইতে হবে। এবং গ্রামগঞ্জের একটা প্রথা আছে, মুরব্বীদের একটা প্রথা আছে যে 5 দিন 7 দিনের সময় মেয়ের যে ছুটি ওই নাম রাখে, ওই দিন বাচ্চাকে সারা রাত কোলে রাখতে হয়। উনি ওনার ছেলেকে বললো তুই ঘুমা যা, তুই ঘুমা যা, উনি চলে গেল। এবং উনি আমার বাচ্চার মাথার নিচে 2টা বই দিয়ে বলল, দেখেন মাত্র 6-7 দিনের বাচ্চা, মাথার নিচে বই দিয়ে বলল এমনিতেও তো লেখাপড়া হবে না, তারপরে দিয়ে রাখলাম, বলে মাথার নিচে একটা বই দিয়ে গেল এবং বলল তুমি সজাগ থাকবা, ও ঘুমাবে। অথচ আমার প্রেগনেন্সির সময় যেই আপনার ইনস্থেশিয়ার যে রেশ, ওটাও কিন্তু আমার কেটে ওঠে নাই। আমি সারা রাত প্রচণ্ড কষ্ট করছি। সকালবেলা ওই বাচ্চার কাপড়গুলো আমার মানে ব্যাক পেইন ছিল, তারপর আমাকে ধুইতে হয়েছে। তখন আমি আমার হাজব্যান্ডকে বুঝতে, এখান থেকে তো আমার বাসায় ভালো, আমার তো একটা বুয়া আছে, আমি খাই না, আমার তো বাসায় একটা বুয়া আছে। তখন আমার মেয়েকে নিয়ে চলে যায়। তখন আমার বাসায় ফ্যানটা ভালো ছিল না, যেহেতু আমার হাজব্যান্ডের ইনকাম ভালো না, ওনাদের একটা টেবিল ফ্যান আমি নিয়ে গেছিলাম। তখন উনি ফোন করে বলে ভালো মানুষের মতো টেবিল ফ্যানটা দিয়ে যাবি, আর তোদের সাথে কোনো কন্ট্রাক্ট আমার হবে না। এরপরে আমাদের সাথে আর তার কোনো কন্ট্রাক্ট হয় নাই। তা আমার মেয়ের 40 দিনের অনুষ্ঠানের সময় আমার আম্মা তাকে আনতে যায়। আমার ওই যে ছোটো মামা প্রচণ্ড রকমের আমার আম্মাকে অপমান করে ওখান থেকে বের করে দেওয়া হয়। হ্যাঁ, আমার হাজব্যান্ড তখন কিন্তু আমার মায়ের বাড়িতে থাকে, আমরা কিন্তু তখন আমার মায়ের বাড়িতে থাকি, অলমোস্ট আমরা 1 মাস হয়ে গেছে চলে আসছি। তো তখন হচ্ছিল ওরা আমার মামা অনেক চিলাচিলি করছে। আমার আম্মা মিষ্টি নিছিল, ওই মহিলা বলছিল যে এই মিষ্টি নিয়ে যান, এই ছোটো লোকই মিষ্টি আমরা খাই না। তো আম্মা বলছে খাইলে খান, না খেলে ফালাই দেন, বললে আম্মা চলে আসছে। তো গেল এই সিচুয়েশন। তো তার সাথে তার আমাদের বন্ডিং ভালো ছিল না। এখন ব্যাপারটা হচ্ছিল আমার শ্বশুর ময়মনসিংহে থাকতেন, ময়মনসিংহ সদরে আমার শ্বশুরবাড়ি ছিলেন। তো ওখানে থাকতেন। ওখান থেকে আমি ভাবলাম যে বাবার সাথে তো আসলে আমার মেয়ে হয়েছে পরে একবার গেছি, কিন্তু বাবা অসুস্থ থাকে, আমিও যে সময় দিতে পারি না, তাহলে বাবাকে আমরা ঢাকায় নিয়ে আসি। তা আমি 2 বার আমার হাজব্যান্ডকে আমি নিজে টাকা দিয়ে পাঠাইছি যে তুমি ইয়েলো ক্যাব ভাড়া করে নিয়ে যাবো, বাবাকে নিয়ে আসবা, ব্যাকসিটে বাবাকে শোয়াবা, তোমার কোলে মাথা দেওয়া থাকবে, তুমি বাবাকে নিয়ে আসবা। কিন্তু বাবাকে কেউ আসতেও দিত না এবং বাবাও আসতে রাজি থাকতো না, কারণ আমার উপরে তাদের আস্থা ছিল না। তো তারপরে আমি যখন আমরা যখন একবার ঈদে, আমার হাজব্যান্ডের ছুটি ছিল না, তখন আমরা ওই ঈদে বাড়িতে যাওয়ার পরে আমার শ্বশুর, আমরা যাইতে দেরি করছিলাম, এর জন্য সে স্ট্রোক করছে। ওটার দোষ আমার ঘাড়ে আসে, মানে আমার দোষ এটা। তা আমরা ওখানে থাকার পরে আমার শ্বশুর যাইতে লেট হলে স্ট্রোক কেমনে করে, মানে টেনশন, আমি কি আসবো নাকি, মানে আমার নাতি আসবে নাকি, আমরা ঈদের দিন মানে 4 রাতের দিন পর্যন্ত সে অপেক্ষা করে, তারপরে হচ্ছিল। যাই হোক, তো আমরা যাওয়ার পরে ওইটার দোষ আমার আসে। আমি কি করি যে ওখানে বাবা তো একদম পুরা হাত পা 4th বার স্ট্রোক, তো বাবার অবস্থা খুব খারাপ। তো আমি যে বাবাকে সবার হাতে পায়ে ধরি। এই স্টোরিগুলো কিন্তু আমার লাইফের পার্ট না, কিন্তু তারপর আমি বলতেছি, কারণ হচ্ছে এই যে বর্তমান যারা আছে,
তাদের মানে তারা যে কি করছে আমার সঙ্গে ওইটা বলার জন্য আমি এটা বলতেছি। তা আমি যাওয়ার পর আমি সবার পায়ে ধরি, যারা আমার শ্বশুরের রেসপন্সিবিলিটি নিত, আমার শ্বশুরের সাইডের লোকজন, ওনাদেরকে এবং আমার বিশেষ করে আমার দেবরকে, আমার দেবর মানে না আমার মানে চাচাতো মামাতো এদের জাতীয়কে ধরে ফাইনালি রাজি করানো হয়। তা আমি নিয়ে আসি ঢাকাতে আমার বাসায়। উনি 2 মাস স্টে করছিলেন। উনি যখন আমার বাসায় আসেন তখন উনি শুধু ওনার চোখ এদিক ওদিক করতে পারতো, মুখ দিয়ে বলতেও পারতো না যে আমার এটা দরকার। হ্যাঁ, তাকে শিশি থেকে শুরু করে সবকিছু আমাকে বেডে করাইতে হয়েছে। ইভেন একটা অসুস্থ রুগী মানে বয়স্ক একটা লোক 7 থেকে 8 বার তার রাতের শিশি লাগতো। হ্যাঁ, এবং সে যেন ভেজা জায়গায় না থাকে। এবং আমি সবসময় মাথায় রাখতাম যে আমাকে 100 ওভার করতে হবে, যেহেতু আমি তাকে আমার রেসপন্সিবিলিটি নিয়ে আসছি। তো করতাম, ভালোই ছিল। আমার শ্বশুর আমার সেবায় এমন অবস্থা হয়েছে উনি কিন্তু উঠে দাঁড়াইছে, অথচ ডাক্তার একদিন রাতের বেলা বলে দিছিল যে আজকে রাতের পরে সে যাবে না। এটা হ্যাঁ, তার পরের দিনই কিন্তু আমরা ঢাকায় নিয়ে আসছি। এবং আমি ঢাকায় আনছি এটা বলে যে তোমাদের এখানকার তো কোনো কিছু আমি চিনি না, এক ময়মনসিংহ এর মেডিকেল কলেজ, আর তো কোথাও যাওয়া যায় না, আর আমাদের ওখানে তো কত হসপিটাল আছে, একটা ফোন করলেও তো ডাক্তার চলে আসবে। আমি ওই জন্য কিন্তু নিয়ে আসছি। আমার মেয়ে ছোট, আমার শ্বশুর। আচ্ছা, তো আমার শ্বশুর আমার কাছে ছিলেন তখন, তারা বলছে এটা দিবে, ওটা দিবে, বুয়া দিবে, এই করবে, সেই করবে, খরচ পাঠায় দিবে, কিন্তু কোনো কিছুর জন্যই আমি তাকে আনি নাই। আমি তাকে ভালোবাসছি এবং আমার এটা মনে হয়েছে যে আমার শ্বশুর আমার কর্তব্য, আমি এর জন্য নিয়ে আসছি। অবশ্যই। তো আনার পরে আমার শ্বশুর বিছানায় মানে আমার দেবর, ননদ বা আমার হাজবেন্ড কেউ একবেলা বলতে পারবে না যে ওনাকে শিশি করাইছে। হ্যাঁ, দেখা গেলো যে আসছে বাবা হাঁকা করবে, ভাবি বাবা মেয়ে ছেলে সবাই হ্যাঁ হ্যাঁ ভাবি একদম সরে যাইতো, এরকম ছিল। তা আমি এটাকে কখনো ইয়ে নিতাম না, এবং আমার শ্বশুরকে আমি কখনো একটা পুরুষ এটা দেখতাম না। হ্যাঁ, বাবা বলতো কি, একদিন বাবা মানে কাপড় নষ্ট করে ফেলছে, তা আমি যখন ওনাকে ক্লিন করতেছি তখন বাবা বলতেছে, মানে বললাম না হি ইজ এ জেন্টলম্যান, মানে তার আত্মসম্মান, তার ইয়েটা অন্যরকম। তা বাবা বলতেছে মানে উপর দিকে তাকায় বলতেছে, হাই রে আমার ইজ্জত। আমি বলছি কি আপনি এভাবে ধরেন কেন? আমি আপনার মেয়ের মতো আর আপনি আমার সন্তানের মতো, আমার কিম আর আমার মানে শাহজাহান সাহেব আমার সন্তান, আমি তো আপনাকে সন্তানের মতো পরিষ্কার করি, আমার এটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। তো বাবাকে আমি এমন সেবা করছি, এবং আমার বাসায় বাজার থাকতো না, খাওয়ার ফ্রিজ ছিল না, খাওয়ানোর কিছু ছিল না। আমি কি করতাম, সকালবেলা একটু চাল একটু অল্প একটু মুসুরের ডালের পানি বানায় রাখতাম, এবং লাল শাকের পানি, এটা কারণ আমার তো বেশি কিছু খাওয়ানোর ইয়া না। তা আমি ওটা কি 10 মিনিট পর পর খাওয়াইতাম, জোর করে খাওয়াইতাম, একটু খাওয়াইতাম, বলতাম কি আপনাকে খালি পেটে রাখা যাবে না। এবং লাস্টে কিন্তু সে উঠে দাঁড়াইছে, হেঁটে হাঁটতো, বসে নামাজ পড়ছে। হ্যাঁ, সে কিন্তু বিছানায় শিশি করতো না, কিন্তু একটা জিনিস করতো, সে বাথরুমে যে হাঁকা করতে চাইতো না, তার প্রেশার দিতে হয়, বলতো আমাকে এখানে দাও, যেহেতু কমর ছিল না। এটা গেল একটা ঘটনা। আমার শ্বশুর হঠাৎ করেই মারা গেল। তার ঠিক আগে আমি প্রেগনেন্ট, আমার বড় ছেলে যেটা আর কি, মেজো সন্তান, বড় ছেলে প্রেগনেন্ট। তো আমি তো মানে ইয়ে করবো না, মানে বাচ্চা তো আমার হাজব্যান্ড রাখবে না, আমি কিন্তু এই কথাটা গত স্টোরিতেও বলেছি, আমিও রাখবো না, কারণ আমাদের অ্যাফোর্ড করতে প্রবলেম হয়। আবার আমার শ্বশুর আছে, এখন যদি আমার শ্বশুরকে কিছু করতে না পারি, আমি অসুস্থ হয়ে যাই, তাহলে সবার কথা শুনতে হবে, এগুলা চিন্তা ছিল। কিন্তু বাবা বলে যে আমি আসবো, এটা বলার 10 দিনের মাথায় আমার বাবা শ্বশুর মারা যায়। ঠিক আছে, আর যেদিন মারা যায় ওই দিনের স্টোরিটা বলি। উনি জানতেন যে ছেলে হচ্ছে না, উনি একাই বলছে, আমার ননাসকে সে বলছে, আঞ্জু, আমার ননাসও মারা গেছে বর্তমানে, আঞ্জু ঝুমাকে বললো বাচ্চাটাকে কিছু করতে না, আমি আসবো, আমি যখন বাচ্চাটাকে ফেলে দিব। সুন্দর কথা। তো আমি তখন তারপরেও কিন্তু আমি ডাক্তার দেখাইছি, অনেক সময় আমার হ্যাঁ, এবং আমার শ্বশুর কিন্তু আমি কিন্তু তারপরেও ডাক্তার দেখাইছি। তো এর মধ্যে বাবা আমাকে যে মেনে নেয় নাই, ওই যে আমি ময়মনসিংহ থেকে চলে আসছিলাম, ওই জন্য বাবাকে করতে আমি সবসময় বলতাম, বাবা কোরবানি ঈদ আসছে, বাবা খুব আফসোস করতো, কেন আমি ময়মনসিংহ যেতে পারবো না। ময়মনসিংহ যেতে চান কেন? আমি আপনাকে ঠিক মতো করতে পারতেছি না, কেন ময়মনসিংহ যেতে চান? বাবা বলতে কি, আরে পাগলি, ময়মনসিংহ আমার জন্ম, ময়মনসিংহ আমার সব, আমি ময়মনসিংহ যাবো না? তা আমি বলছি না, আপনি যখন যেতে চান আমার খুব কষ্ট হয়, আমার মনে হয় কি আমি মনে হয় ঠিক মতো অ্যাফোর্ড করতে পারতেছি না, এরকম। ওনার সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল। তো বাবা একদিন অনেক শ্বাসকষ্ট উঠতেছিল, আমি অস্থির হয়ে গেছিলাম, আমার মোবাইলে টাকা ছিল না, ওইটা বাবা দেখছে, আমি ইনহেলার দিচ্ছি কিন্তু তারপরেও তার কাজ হচ্ছিল না।
তখন অনেকক্ষণ আমি যে কান্না করতেছিলাম, কি করব। হঠাৎ করে না ওনার শ্বাসকষ্ট বন্ধ হয়ে গেল, আমাকে দেখে ওনার শ্বাসকষ্ট বন্ধ হয়ে গেল। আমার মাথায় এভাবে হাত দিয়ে বলতেছে কি, তুমি অনেক ভালো এবং তোমার অনেক ধৈর্য। আমি যদি তোমার কাছে না আসতাম আমি জানতেই পারতাম না তুমি কত ভালো মানুষ। কপাল অনেক ভালো যে তোমার মতো একটা মেয়ে পাইছে। আমার শ্বশুর আমাকে এটা বললো এবং আমার মাথায় হাত দিয়ে বলল যে আমাকে মাফ করে দিও, আমি তোমার উপর অনেক অত্যাচার করছি। তা আমি বলছি যে না বাবা, আমার একটা পরের বাড়ির মেয়ে হ্যাঁ। শ্বশুরের জন্য এমন করে এবং হ্যাঁ। মন থেকে করে। হ্যাঁ। তো পরে আমার শ্বশুর বলছে যে না, আমি তোমার প্রতি অনেক অন্যায় করছি, আমার তোমার প্রতি কোনো ইয়ে নাই, কিন্তু আমাকে আল্লাহ আনাইছে এখানে, এটা বলছে। যেদিন আমার শ্বশুর মারা যাবে তার আগের দিন আমি সারা 2 মাস তো ছিলাম, তো ঈদের দিন আমি বলছি কি আমাকে না একটা দিনের জন্য ছুটি দাও। আমার হাজব্যান্ডকে বলছি যে আজকের দিনটা তোমরা থাকো বাবার সাথে, আমি আমার বাসায় যাই, আমার বাসায় আমার সবার সাথে আমি একটু ইচ্ছা করে আসি, তাও কি বিকেলবেলা। আমার ননদের সঙ্গে দেখা করছি, করে আমার আম্মার বাসায় গেছে। আমার হাজব্যান্ড কি করছে, আমার দেবর আসছে ওকে রেখে ও চলে গেছে, কারণ আমার হাজব্যান্ড আমার প্রতি অনেক তার ভালোবাসা ছিল, অনেক, সে আমাকে অনেক ভালোবাসতো। আমার মানে উপস্থিতি নাই এটা সে মানতে পারতো না, সে চলে গেছে। যাই বলতেছি কি, আমি বলছি তুমি আসছো, বাবার কি হবে, বলছে রুমি আছে, সমস্যা নাই, আমি থাকি তোমার সাথে, একটু তোমার সাথে বসে থাকলে আমার ভালো লাগে। মানে সেই ননদের বাসা শাহজাহানপুর, ওখানে গেছে, ওখান থেকে আমাদেরকে পুরান ঢাকায় রেখে তারপরে। তো এর মধ্যে আমার দেবর কি করছে, আমার শ্বশুর উঠতে পারে না, শীত তখন, আমার শ্বশুরের শীতটা একটু কাবু করে ফেলতো, উঠতে পারে না, তার ট্যাঙ্কটা সে নিয়ে শিশি করতে পারতো না। আমার শ্বশুরকে বসায় রেখে আমার দেবর চলে গেল, দরজাটা লাগায়ও না, কারণ আমাদের ওই ইয়ে ছিল না, এমনি ছিটকিরি মারতে হইতো, ওটা রেখে চলে গেল। তো পরে রুমিকে ফোন করছে, আমি বলছি তুমি যাও তাড়াতাড়ি, তুমি ওকে ফোন করো। আমার দেবরকে ফোন করছে, ফোন করার বলকে আব্বারে রেখে আসছে, আমি চলে গেলাম, তুমি আইসা পড়ো, এটা বলছে। আমি বলছি তুমি তাঁতিবাজার থেকে মিরপুর অনেক দূর, তুমি যাও, বাবা এতক্ষণ কি করবে, একটু পানি খেলে তো, তার যে শ্বাসকষ্ট হলে ইনহেলার তো নিতে পারবে না, তো বলে কি পানির বোতল ইনহেলার এগুলো নাকি সব দিয়ে আসছে। আচ্ছা, তো পরে আমি তখন আমার হাজব্যান্ডের ওই যে আমি মাঝখানে আমার আম্মা ওকে 1,60,000 টাকা লোন দিছিল, ওটা স্ট্যাম্পের মাধ্যমে, ওইটার ডকুমেন্টস আমার কাছে আছে। ওইটা হচ্ছিল আপনার ওই দোকান দেওয়ার জন্য, ওই দোকানে ওই বলছে একটা সিডির দোকান দিবে, তখন হচ্ছিল সিডি টিডি খুব ভালো চলতো, ওখানে একটা কর্মচারী ছিল, ওই কর্মচারীকে বলছে দোকান বন্ধ করে তুমি বাসায় যাও। ওই কর্মচারী ছিল, তো বাসায় গেছে, যাওয়ার পরে আমার হাজব্যান্ড গেছে। সেকেন্ড ডেতে আমি যখন ফোন করছি, আমার হাজব্যান্ড বলে যে বাবা আসে বাসায়, বুয়া আসছে, আমি আসছি এখানে। তো বুয়া হচ্ছে আমার বাসার সব কাজ করতো। আমি অনেক বুয়া খুঁজছি, কিন্তু কোনো বুয়াই, মানে তখন তো 1,000 1,500 অনেক বেতন, এটা হইলেও ওনার পায়খানা পরিষ্কার করবেন। হ্যাঁ, তা আমি বলতাম কি, আমি আবার ভাবতাম আপনি একটু ঘৃণা করে করবেন, হয়তো ঠিক মতো ক্লিন হবে না, আমার শ্বশুরের অস্বস্তি হবে, আমি এটা করব, তোমরা অন্য কাজ করো, এরকম করে বুয়া রাখছে। তো আমি যখন ওকে ফোন করি, তুমি কই, বলে কি আমি তো দোকানে। বাবা বাসায়, ইয়ার মা আসছে, তুমি আসো। আমি আসছি, আসার পরে শুনতেছি চিল্লাইতেছে, খালু উঠেন, খালু উঠেন। আমার বাসা দোতলা, আমি নিচতলা থেকে শুনতেছি। আমি তো কলিং বেল দিতেই আছি, গেট লাগানো। কি হয়েছে মনের আম্মু, কি হয়েছে? তখন বলে কি যে আপা আপনি আইছেন, খালু তো বাথরুমে পড়ে যেতেছে। তো বাবার হচ্ছিল ডান হাতটা কাজ করতো, বাম হাতটাই কাজ করতো না। তো বাবা হচ্ছিল বাথরুমের কলটাকে এভাবে ধরেছিল, বাবা পেছনে পড়ে যাচ্ছিল। খালা হচ্ছে প্রেগনেন্ট, 8 মাসের প্রেগনেন্ট, সেই মহিলা বাবাকে ওই অবসাদটা ধরে টান দিয়ে রাখছে, মানে কি একটা সিচুয়েশন, ওর বাচ্চাটাও ছোট। তখন আমি বলছি কি যে একটু মানে তুমি দরজাটা খুলো, বাবাকে যেখানে ধাক্কা রেখে তুমি দরজাটা খুলো। তখন খালা কি করছে, আসতে পারে নাই, না আসতে আমি নিচে বসি, প্লিজ আমাকে কেউ একটু দরজা খুলে দেবেন, আমার শ্বশুর বাথরুমে পড়ে যাচ্ছে, আমাকে একটু দেন। আমার এই হাতে ব্যাগ আর এই হাতে টিফিন কারের বাড়ি, আমার মেয়ে, আমার আম্মা আমার শ্বশুরের জন্য খাবার দিয়ে দিছে, এবং আমার মেয়ে তখন 1 বছর ওভার হয়েছে। এগুলা নিয়ে কিন্তু আমার হাজব্যান্ড কিন্তু আমার সঙ্গে আসে নাই, আমি একাই আসছি রিক্সা নিয়ে, কাজীপাড়া ভেতরে আমাদের বাসা ছিল, মাতবরের পুকুর পাড়। তা আমি যখন বাসায় আসছি, আসার পরে তো তখন আমি গেটটা নক করে আমি সবকিছু রাখছি, আমার মেয়েকে রাখছি, রেখে আমি বলছি ইমনের আম্মু তুমি বাবাকে যেভাবে আসো ওভাবে ধাক্কা দিয়ে রেখে তুমি চলে আসো, তুমি এসে দরজাটা খোলো। তো ধাক্কা দিয়ে রেখে দরজাটা খুলছে, খোলার পরে আমি ঢুকে যে আমার দেখে বলতেছে কি কই ছিল তুমি, তুমি আসছো আর হাঁপাইতেছা। তা আমি বলছি আপনি হাঁকা করছেন, বলে কি না, লুঙ্গি পরা। তা আমি বলছি আচ্ছা ঠিক আছে উঠেন, তাইলে উঠতে পারবেন, বলে কি না, আমি আমার গলা ধরেন।
তো সে গলা ধরছে। দেখেন, যখন আমার শ্বশুরকে ঢাকায় আনা হয়েছে তখন আমার দেবর, আমার ভাগিনা, ড্রাইভার এবং আমার হাজব্যান্ড দোতলায় উঠাইতে 4 জন লাগছে। আর আমি প্রেগনেন্ট, 3 মাসের বাচ্চা পেটে, আমার 3 মাস হয়ও নাই। ওনাকে বাথরুম থেকে কোলে করে এনে বিছানায় এসে শোয়াইছে। আল্লাহ আমাকে কোত্থেকে সত্যি দিয়ে দিছিল। ইভেন আমি প্রথম ইয়েতে কিন্তু বলেছি আমি কিন্তু খুব একটা মানে সাংসারিক মেয়ে না, কাজকর্ম আমি পারি না, কিন্তু আমি যদি থিঙ্ক করি যেটা আমি করব, আই ক্যান ডু ইট, মানে আমি করবই। আমি জানি না কিভাবে করবো, কিন্তু আমি করব, এটা হইলো আমার একটা ইয়ে। তা আমার শ্বশুরকে আমি ওভাবে নিয়ে আসার পর ওই রাতটা যায়, পরে ওনাকে সেকেন্ড ডেতে উনি মারা যান। তো যেহেতু উনি বলে গেছে আমি আসবো, আমি তো বাচ্চা ফেলি নেই। উনি 4 মাস পর্যন্ত অনেক ট্রাই করছে আমার বড় ছেলেকে ফেলে দেওয়ার জন্য, হয় নাই। আমার আম্মা বলছে সংসার না হলে না হবে, বাচ্চা ফেলতে পারবো না, যেহেতু তোর শ্বশুর বলছে সে আসবে, এই বাচ্চা কোনো অবস্থাতেই ফালানো যাবে না, এটা বলছে। তো আমার যখন 7 মাসের পেটে, তখন হচ্ছে আমার প্রমিং শুরু হয়, পানি ভাঙা শুরু হয়। এবং আমি যখন 6 মাস না 7 মাস, 6 মাস, শ্বশুর চলে গেল কত মাস বয়সে বাচ্চার? তখন 3, মানে ওই যে আমি বললাম যে 2.5 মাস, আমার 3 মাস হয় নাই। তখন আমি হসপিটালে গেছি, ডাক্তার বলছে ঈদের পরে আসেন, ঈদের পরে যখন বন্ধ খুলবে তখন আপনি আসেন। তো আমার শ্বশুর ঈদের 3rd ডেতে মারা গেছে। তাহলে আমার 3 মাস পুরো হয় নাই, তাহলে আমার তখন 3 মাস, যেহেতু 4-5 দিন পরেই। তো আমি তখন তারপরে তো বাচ্চা তো 4 মাস, তো আম্মার বাসায় আমি খুব থাকতাম, বাসায় থাকতে পারতাম না, বাবার জন্য আমার ভয় লাগতো, বাবার কথা খুব মনে পড়তো, করতাম, ভয় লাগতো। তা আমি আম্মার বাসায় বেশিরভাগ থাকতাম। তো এভাবে করে যাচ্ছিল। তখন তার দোকানপাট অফ, বেশিরভাগ সময় তার অফ। সে তখন অন্য জায়গায় মত্ত হয়ে গেল, ঠিক আছে। যেহেতু আম্মার বাসায় আমি বেশিরভাগ সময় থাকি, দোকান চলে তো চলে না, খাবার আসে তো আসে না, হ্যাঁ, এরকম চলছে। কিন্তু আমার কোনো অবজেকশন ছিল না, আমি তাকে নিয়ে তার সঙ্গে চিল্লাইতাম, বলতাম, কিন্তু কাউকে আমি বলতাম না কখন, তার সঙ্গে বলতাম। রাত 12টা বাজে ক্যামেরা বলছে চালান তবে কিন্তু আচ্ছা ঠিক আছে আনতেছে। 12টার সময় ক্যামেরা চাল তো আনি নেই। পাশের বাসার আন্টির কাছ থেকে জানালায় চাল চাইতাম, পরে শুনতাম ওরা আমাকে নিয়ে বাজে মন্তব্য করতেছে, শুনতাম, কিন্তু আমি নিতাম, যেহেতু আমার মেয়েটা আছে। অনেক সময় না খেয়েও থাকতাম, অনেক সময়। তো একবার আমাদের বাসায় একেবারেই কিছু নাই, মানে কোনো অবস্থাই নেই, কত চাবো মানুষের কাছে। তো তারপরে ওকে আমি পাঠিয়েছিলাম আমার ননদের কাছে 1000 টাকা আনার জন্য। আমি ওকে যাওয়ার সময় বলে দিয়েছিলাম, তুমি না করো, কি জানি বলে, যাওয়ার পরে না এই বললো তোমার তো ভাত দিবেই, একটু ভাত ওর মেয়েটার জন্য নিয়ে এসো, হ্যাঁ, অল্প একটু ভাত বাটিতে করে নিয়ে এসো। সে খাইছে, খেয়ে তো তোর যেহেতু খাওয়া শেষ, তোর 1000 টাকা দিতে তাড়াতাড়ি চলে আয়, আমরা যেহেতু না খেয়ে আসি। সেদিন 2টা কলা আর একটা কসমস বিস্কিট বাকি এনে খাইছিলাম দোকান থেকে। আচ্ছা, তো তারপরে সে আসে নাই, আসার পরে আস্তে আস্তে তার সন্ধ্যা হয়ে যায়। তো এইরকম আমার যখন 7 মাস পেটে, তখন আমি হসপিটালে প্রমিংয়ের জন্য ভর্তি। আমি হসপিটালে একা ছিলাম, একদম একা। আজকে আমি এই কথাগুলো কেন বলতেছি, আমার আম্মা 7 তলায় ছিল, আমার বড় বোনের বাচ্চা অসুস্থ ছিল, ছোট ছেলেটা অসুস্থ ছিল, আম্মা 7 তলায় ছিল। আর আমি আমার যে পেইং বেড 4 তলায় বাংলাদেশ মেডিকেলে, আমি একা ছিলাম, একদম একা। নামাজ কালাম পড়তাম, হসপিটাল থেকে যে খাবার দিত খায়ে আমি আমার মতো ঘুমায় থাকতাম। আমার হাজবেন্ড সারাদিন পরে মন চাইলে সে সন্ধ্যার সময় একবার একটু এসে উকি মেরে যাইতো, পরে আর আসতো না। ফার্স্ট ডেতে আমার যখন ইমার্জেন্সি কিছু ট্রিটমেন্ট লাগবে, আমি না ওইটাই চিন্তা করতেছি, একটা মানুষ একা থাকতে পারে যদি সে সুস্থ থাকে। হ্যাঁ, একটা মানুষ প্রেগনেন্টের সময়, ইভেন আমাকে কিন্তু মুভ করা যাবে না, কারণ আপনি যখন প্রমিং হবে, যারা নারীরা আছেন বুঝবেন, প্রমিং এর সময় যত আপনি বসে থাকবেন, আপনার হাতের কাছে সবকিছু এনে দিতে হবে। এবং আপনি যখন ওয়াশরুমে যাবেন তখন আপনাকে একদম প্রয়োজনে হাঁটার দরকার নেই, এগুলো করতে হয়। আমি ওখানে একা, শুধু আল্লাহকে ডাকতাম। এবং আপনার প্রথমেই যখন আমি ডাক্তারের কাছে গেছি, দেখেন আল্লাহর কি কুদরত, যে আমার যখন লাগাইছে বাচ্চার হার্টবিট বা হ্যাঁ আপনার আলট্রাসোনোগ্রাম করছে, তখন বলছে কি জানেন আপনার না একটা ছেলে হবে। তখন শ্বশুরের কথা মনে হয়েছে। এবং আম্মা বলছে কি তোর শ্বশুর যেহেতু কইছে তোর ছেলেই হবে, আম্মা বলছে, আমার এটা মনে হয়েছে। তখন আমার তখন বলে কি
কিন্তু আপনার বাচ্চাটা না 50-50, বাঁচতেও পারে মরেও যেতে পারে। আল্লাহ। তখন আমি শুধু মানে আমার ওভার কনফিডেন্ট আছে কিছু জিনিসের প্রতি। আমি আল্লাহর কাছে বলছি যে আল্লাহ তুমি দিবা, কারণ আমার শ্বশুর তো বলছে সে আসবে, আল্লাহ তুমি দিবা এটা আমাকে। এটা আমার একটা কনফিডেন্স ছিল। আমি আমার হার্টবিট পাচ্ছে না, আমি কিন্তু আমার মতো করে আমি আল্লাহর কাছে প্রে করতেছি, হ্যাঁ, এবং ওইখানে ইশারা আমি নামাজও পড়তেছি, পড়ে আল্লাহর কাছে প্রে করতেছি। আমার ওই 7 মাসের সময় যখন ফার্স্ট, আমি একদম স্কিপ করে যাব, মূল কথাগুলো বলি। আমার হাজবেন্ড যখন ওই প্রথম ডেতে সে সারা রাত ছিল, কোথায় ছিল? তার ফ্রেন্ডের বাসায়, বাংলাদেশ মেডিকেলের পাশেই ফ্রেন্ডের বাসায়, সারা রাত সে সজাগ ছিল। সকালবেলা তার আম্মার বাসায় যে সে ঘুমাইছে। এখন আমার হচ্ছিল ওই যে আলট্রাসোনোগ্রাম আর কিছু টেস্ট আছে এগুলা, আম্মা যেহেতু আমাকে অ্যাডমিট করছে, আব্বা এসে অ্যাডমিট করছে, এখন ওরা তো এইসব টাকা দিবে না। তা আমি ওনাকে ফোন দিচ্ছি, উনি ফোন ধরেই না। তখন আমি আমার শাশুড়িকে ফোন করলাম। তখন আমার শাশুড়িকে ফোন করে বললাম, আম্মা ও কই? তো এখনই যে টেস্ট করা লাগবে। উনি বলে কি, ওরে ফোন দিতেছো কেন? ওরে ফোন দিও না, তোমার বাপ ভাই নাই? আমি বলছি কি বাচ্চা, আমি তো আপনার। হ্যাঁ, তখন আমি বলছি বাপ ভাই সন্তান তো আপনার ছেলের, বলে উনি ফোন কেটে দিছে। আমি ওর ভাইকে ফোন করছি। ফোন করার পরে উনি বলতেছে কি, এই অসভ্য মহিলা, তুমি আমার ফোন দিতেছো কেন? তোমার সাহস কম না যে আমার আম্মার নামে তুমি আমার কাছে বিচার দিতেছো? হ্যাঁ, আমি খালি একটা কথা বলছি, আমি উঠে নেই এখান থেকে। হ্যাঁ, আমি উঠে নেই। আচ্ছা গেল তো ওইটা আমার, তারপরে তো বাচ্চা হইলো। আমি তো বলছি গত স্টোরিতে আমার বাচ্চাকে রেখে উনি চলে আসতে চাইছে, এগুলা গেল। আবার চলতেছিল দিন। এখন মূল কথায় আসি, সেটা হচ্ছে যে আমার ছোট ছেলে হওয়ার পরে আমি আমার আম্মার বাড়িতে চলে যাই। ওখান থেকে আমার শাশুড়ি আমাকে কিন্তু 3 মাসের গেইম করে আমাকে মিরপুরে নিয়ে যায়। ঠিক আছে, হ্যাঁ, ওটা তো বলছিলাম আমি। গেইম করার পরে ওখানে যাওয়ার পরে ওনার স্টেপ, মানে ওনার একটা বক্তব্য ছিল, আমি বলবো বসতে হবে, আমি বলবো দাঁড়াইতে হবে। কিন্তু আমি ভাই পরাধীন মানুষ, আমি কারোর অধীনে। আমার হাজবেন্ড কিন্তু আমাকে ভালোবাসার কারণে হোক বা যেভাবে হোক, সে আমি যা বলতাম তাই শুন। আমি যদি বলতাম এখন বলবা এটা করব না, সে বলতো করবা, এরকম ছিল। তা আমার শাশুড়ি যেহেতু, আমার মা বাবা ভাই বোন কেউই আমাকে এরকম বাধ্য করতে পারে নাই, না কোনো ব্যাপারে আমাকে বাধ্য করতে পারে নাই, কখনোই না। এজন্যই হয়তো আমার লাইফটা এরকম, আমি মানি কিন্তু এটা। তো উনি আমাকে যখন বলছে, আমি আমার হাজবেন্ডে বলছি এটা আমার পক্ষে সম্ভব না। আর কেন আমি ওনার কথা শুনতে যাবো? কেন? উনি আমাকে বাধ্য করে আনছে, আমি তো আসতে চাইনি। গেল ওখানে মূল ঘটনাটা যেটা, যে আমার হাজবেন্ডের সেকেন্ড ম্যারেজ কেন কিভাবে হয়েছে, এটা আমি বলছি, কে করাইছে এটা বলার জন্য। এবং আমার কিছু ভালো কিছু পয়েন্ট আছে, আমি এগুলো দর্শকদের সঙ্গে শেয়ার করতে চাই, এবং সবার হেল্প আমি চাই, আমার হেল্প দরকার। সোজা কথা, মেইন কথা হচ্ছে যে তখন আমার শাশুড়ি আমাকে, আমার ননদ এবং আমার খালা শাশুড়ি আমাকে বলছে কিন্তু যে তুমি যাও না, তোমাকে নিয়ে একটা কোনো গেম চলতেছে। হ্যাঁ, আমি কি গেম হবে আমি তো বুঝি নাই। তখন উনি কি করছে, আমাদের ভিতরে দুইজনের ভিতরে অনেক গ্যাঞ্জাম লাগানোর চেষ্টা করছে, টুকি টাকি এটা সেটা, কিন্তু সে পেরে ওঠে নাই। না পারার পরে কিন্তু এই মেয়েটাকে আমার শাশুড়ি আমার বাসায় সাবলেট দিছিল, সাবলেট দিয়ে নিয়ে আসছে। নিয়ে আসার পরে যখন ঘটনা হইছে আমার হাজবেন্ডের সঙ্গে, যখন ওই মেয়ের এই জিনিসগুলো প্রোটেস্ট হয়েছে, তখন ওনার স্কুলের এক ম্যাডাম আমাকে বলছিল, আপনি না ভাবি এক কাজ করেন, আপনি না সবকিছু ম্যাডামের কাছে শেয়ার করেন। হ্যাঁ, তখন আমি বলছিলাম যে না ভাবি, আমি যদি ওনার কাছে শেয়ার করি, আমার কেন জানি মনে হয় উনি আমাকে সাপোর্ট করবে না। আচ্ছা, কথাটা কিন্তু আমি ওনাকে বলছি। ওনারা বলছে কি আপনি না বললে আমি বলি। আচ্ছা, তখন উনি বলছে, বা হয়তো আমার মনে নাই, এনিওয়ে গেছে আর কি। আচ্ছা, তো তারপরে তার ইনভলভমেন্ট শুরু হইলো। আচ্ছা ঠিক আছে, তো আমাদের তো গ্যাঞ্জাম চলতেছিল। আমি অ্যাটেম্প্ট করছি 4 বার, 4 বারের মধ্যে 2 বার ওয়াশ করা হয়েছে, আর 2 বার ওয়াশ করা হয় নাই। ওর মধ্যে আমাকে মারা হয়েছে। মাঝখানের বলি, আমার হাজবেন্ডকে যখন নিয়ে যায়, তখন আমার কি কারণে যেন উনি বা কেউ হয়তো, আমার পা ভেঙে গেছিল, পায়ের আঙুলটা নষ্ট হয়ে গেছিল। আমার ছেলেকে কুকুর কামড় দিছিল, আমার বড় ছেলেকে। এই কথাটা আমার ছেলে আমাকে বলে নাই। তা আমরা যখন ইফতার করতেছি, হ্যাঁ অনেকদিন হয়ে গেছে, তাও 8-10 দিন হয়ে গেছে। তা আমরা যখন খেতে বসছি, তখন আমার এক ভাই আছে, ওই বলতেছে কি আপু আপনি কি জানেন অক্ষরের যে কুকুর কামড় দিছে? আমি বলছি না জানি না তো। তখন বলে কি যে ইয়ে করছে কি জানি অক্ষরকে, তো পারমিশন দেখি, তো দেখলাম এখানে 3টা দাগ। তখন কোথায় নিয়ে যাবো আমি তো জানি না। তো একজন আমাকে বললো যে এটা তো আপনি এখানে অ্যাফোর্ড করতে পারবেন না, ওই যে আপনি মহাখালীতে 7 তারা নাকি যেন আছে, ওখানে নিয়ে যান।
তো ফার্স্টের দিন আমি নিয়ে গেছি, যাওয়ার পরে ওখানে ওই যে ইঞ্জেকশন বাইরে থেকে কিনে দিতে হয়, ওইটা বলছি ওনাদেরকে যে 1200 টাকা লাগবে। ওনারা বলছে মিথ্যা কথা বলতেছি, এই বলতেছি ওই বলতেছি, আমি সবসময়ই ব্যবসা করি ভাই, বুঝছেন। তো গেল, তা আমি বলতাম কি তুমি নিয়ে যাও। হ্যাঁ, যখন ওর 3rd ইঞ্জেকশনের টাইম ছিল তখন আমার পা ব্যথা ছিল এবং আমি একদম এরকম, এবং আমার প্রচুর প্রেশার ছিল, ওই যে 220। হ্যাঁ। তো তখন হচ্ছে কি আমার ছেলেকে যে আমি নিয়ে যাবো এটা আমার পক্ষে সম্ভব ছিল না, এবং বারে বারে আমার ছেলে বলতেছিল মা, মানে ওই যে ওর ভিতরে ভয় ঢুকে গেছে, মা আমাকে তো ইঞ্জেকশন দিতে নিতে হবে, মা আমাকে তো ইঞ্জেকশন দিতে নিতে হবে। তখন আমি ওনাকে ফোন করে বলছিলাম প্লিজ একটু আমার বাচ্চাদেরকে একটু ইঞ্জেকশন দিয়ে নিয়ে আসবা। সে দিবে না। কেন দিবে না? সে যাবে না। আচ্ছা, রিজন তো থাকে। আচ্ছা, আমি গেছি, গেল। তারপরে একদিন আমি খুব অসুস্থ, প্রেশার, আমি সেন্সলেস। আমার মেয়ে ফোন করে, আমার মেয়ে আমাকে বলছে কথাটা, আমার মেয়ে ফোন করে ওর বাবাকে বলছে, বাবা বলে কি মাথা পানি দাও, এটা করো ওটা করো। তখন বলছি কি আচ্ছা থাক মা, আমার মতো থাক। বাবা আমাদের না অনেক ক্ষুধা লাগছে, আমাদেরকে একটু খাবার দিয়ে যাবা। হ্যাঁ, তো তখন আমার ফোনে রেকর্ড হইতো, তখন আমি রেকর্ডিংটা শুনছি। তখন সে বলছে কি যে কেন তোমার আমার কিছু করে নাই, বলে কি না, ঠিক আছে তুমি ভাত বসাও। আমার মেয়ে তখন ক্লাস 4-এ পড়ে। ও ভাত বসাবে করতে? হ্যাঁ, তুমি ভাত বসাও, ভাত বসায় ডিম ভাজো। তো বলে কি আমি তো পারি না। বলে কি পারো? আমি কিন্তু রেকর্ডিং বলে শুনছি। আচ্ছা, তা আমার মেয়ে গেল ওই দিন রাতের বেলা না খাওয়া, ঠিক আছে। তো কিছু মনে পচা আম ছিল, ওগুলো আমার বাচ্চারা খাইছে। তো এই যে জিনিসগুলো, আচ্ছা আমি এগুলা বাদ দিয়ে দিই, যে আমার সংসারটা ভাঙছে, সম্পূর্ণ ভাঙছে আমার শাশুড়ির, মানে গেম করে ভাঙছে, হাতে ধরে ভাঙছে। একটা রিজন, একটা তো আমরা বুঝলাম যখন আপনাকে নিয়ে গেল গেম করে। হ্যাঁ, আমি পরবর্তীতে ওই মেয়ের মেসেজ, এবং আমার যে সেকেন্ড শ্বশুর উনি কিন্তু হঠাৎ করে আমাকে, আমি যখন আমার বাবার বাড়িতে চলে যাই, আমার হাজবেন্ড বাসা আলাদা করে নেয়, আমার শাশুড়ি ওই বাসাটা নিয়ে দিছে। মাঝখানে আরেকটা ঘটনা আমি বলি, সেটা হচ্ছিল যে ওনারা, আমি একটা ইন্টারভিউ দিতে যাব, তখন আমার জামাইয়ের সাথে আমার চ্যাটিং হয়, তখন বলে কি কই যান, হ্যাঁ তা বলছি যে আমি বাসায় গেছি, যে কি যেন আমার একটা দরকার ছিল, ওটা নিচ্ছি, নিয়ে বলে কি কই যাও, আমি বলছি ইন্টারভিউ দিতে যাই। তো সে ঘুমাইতেছে, 1টা না 1:30 বাজে। তা আমি যখন যাইতে তখন মেসেজে কথা হচ্ছে, বলে কি তুমি, আমি বলছি তুমি তোমার বউ নিয়ে শান্তিতে থাকো। তখন সে মেসেজে লিখছে তুমিও তো আমার বউ, আসো তোমার ইন্টারভিউ যাইতে হবে না, যখন ছেলেরা ডিস্টার্ব করবে তখন বুঝবা। এটা বলাতে না আমি গলে গেছি। হ্যাঁ, আমি ওভারব্রিজের উপরে নেমে গেছি। কোথায় শুনবেন? আপনার হচ্ছিল ওই যে উত্তরাতে যাওয়ার যে ওভারব্রিজ, কালশি থেকে ইসিবি চত্বর থেকে, ওখানে আমি নেমে গেছি। নেমে গিয়ে আমি কই যাব, আমার জামাই বলছে আমার যাইতে, আমি কতটুকু মানে অ্যাবনর্মাল, আমি চলে গেছি। চলে যাওয়ার পরে উনি ওখানে গেলাম রাতের বেলা ওনার সাথে, আমার বলে কি তুমি থাকো, আমি বলছি না থাকবো না, আমাদেরকে তার বলে আসি না, আর আমার ভাই চায় না আমি ওখানে যাই। আমি বলছি না চলে যাই, তুমি যাই নিয়ে এসো আমাকে। আমি চলে গেছি, রাতের বেলা ওনাকে মেসেজটা শুনি নাই, আমার জামাই তো রাতে ঘুমায় না, করছি চলে গেছি খিল খেতে, যে ওই রাস্তার যে ইয়েটা পার হয়ে ওনার ইয়েকে, ওই ওর যে মামার নাম্বার, ওই নাম্বারটা আবার ওর যে সৎমা, ওই মায়ের থেকে আমি কালেক্ট করছি, রূপের সৎমা, ওই মায়ের থেকে আমি কালেক্ট করছি, করে ওই মামাকে ফোন দিছি। আমি বলছি কি আপনার তো ইয়ে আছে, আমি তো জানি ওনার সিএনজির একটা কেস আছে। আমি বলতে আপনার তো একটা কেস আছে তাই না, 1 বছর 1.5 বছর আগে আপনি একটা অ্যাক্সিডেন্ট করছিলেন, ওটার একটা নোটিশ আসছে আপনার, হ্যাঁ তো আপনি কোথায়, এটা তো আপনার বাসায় পৌঁছাতে হবে। তো বলে কি আপা আমি তো গাড়ি চালাইতেছি, আপনি আমার বাসায় যান। কোথায় কিভাবে যাব? এভাবে যান। আমি গেছি, যাওয়ার পর ওই মহিলাকে যে বলছি আমি কোর্ট থেকে আসি না, আমি এমন একজন, কিন্তু আমার বাবা কোর্টে চাকরি করে, তখন তো আমার আব্বু কোর্টে চাকরি করেই। তো উনি আমাকে ওই বাসায় নিয়ে গেছে, প্যাঁচ পোচ। সাহেব কি করছে, বলছে তাড়াতাড়ি বাইরন, ভাবি আসতেছে। কথাগুলো আমি এতদিন বলিনি, এখন বললাম। কিন্তু আমার সঙ্গে খুব ভালো মানুষ সেজে থাকে রাইট নাও, কিন্তু ওনার বউ আর ওনার বউ খুব মিল। হ্যাঁ, তো যাই হোক, তো আমি ওখানে ইয়ে করি, ওখানে অনেক কিছু হয়েছে। আমার হাজবেন্ড আসবে না, ওই মেয়ে ফোন করে আমাকে অনেক বোঝানোর চেষ্টা করছে বাসায় আসো, এই সেই। আমার ভাই গেছে, ওখানে অনেক কিছু হয়েছে। আচ্ছা, এখন মেইন প্রবলেমে আসি, সেটা হচ্ছে আমার সংসার তো যেমনি ভাঙছেন ভাই ভাঙছেন, কোনো সমস্যা নেই, আমি এত ভয় পাবো মেয়ে না,
যদি ভয় পাওয়া মেয়ে হইতাম 8 বছর আমি একা লাইফ লিড করতাম না। 2021 সালে আমি যখন আইন ও সালিশ কেন্দ্রে আসছি তখন আমার কোনো জব ছিল না। আমি কিন্তু ওই জবলেস অবস্থায় আমি বলছি আমার বাচ্চাদেরকে নিয়ে দরাদরি করার দরকার নাই, ওনাকে বলেন উনি চলে যেতে, আমার বাচ্চাদের সঙ্গে কোনো কন্ট্রাক্ট করবো না, আমি 1 টাকাও নিব না। আমি কিন্তু ওইভাবে, তারপরে আমার তখন কিন্তু শ্বশুর মারা গেছে, 36,000 টাকা আমার বাসা ভাড়া বকেয়া, খালি বলছিলাম এই বকেয়া টাকাটা দিয়ে যাওয়ার জন্য, দেয় নাই। আমি কিন্তু ওখান থেকে উঠে আসছি যেভাবে আল্লাহ আমাকে উঠায় নিয়ে আসছে। 1 বছর 9 মাস পরে ওনার সঙ্গে আমাদের রাস্তায়, আমার ছেলের পরীক্ষার পরে ক্রসিং হয়, তখন হচ্ছিল উনি আপনার 1 বছর 9 মাস না, একটু কম হবে আর হয়তো, ওনার সঙ্গে আমাদের দেখা হয়েছে। তখন আমার ছেলেকে ডাক দেয়, আমার ছেলে না যেতে পারে না, তখন থেকে আবার আমাদের সম্পর্ক কথাবার্তা শুরু হয়। তারপরে 2023 সালে আপনার ডিসেম্বর থেকে সে আমাদেরকে টাকা পয়সা দেওয়া শুরু করে। এর আগে কোনো টাকাই সে দিত না, কোনো খরচ কিচ্ছু না। এর মধ্যে আমাকে নিয়ে বাজে মন্তব্য করার লোকের অভাব নাই, ঠিক আছে? হ্যাঁ, না ভাইয়া, সিঙ্গেল মাদারদের প্রবলেম কি জানেন? সিঙ্গেল মাদারদের প্রবলেম হচ্ছে, বা যারা অসহায়, যারা দারিদ্র, আপনি একটু সেজে বেরোইছেন, খুব বের হওয়া যাবে, একটু ভালো কাপড় পরতেছেন, করা যাবে না, আমার বাচ্চারা একটু ভালোভাবে একটু ছবি দিচ্ছে, দেওয়া যাবে না। কিন্তু কেন কেন আমি যখন না খেয়ে থাকি, আমার পেটে যখন ক্ষুধা থাকে, আমার বাচ্চারা যখন হাহাকার করে, যেই আপনি আমার সঙ্গে এই কথাগুলো তুলতেছেন, সেই আপনি তো আমার কাছে আসেন না। হ্যাঁ, এটা গেল একটা। তো আমি বলতে চাই যে আমার যে বর্তমান বাচ্চারা, উনি আমার মেয়ের সাথে কথা বলে না, আমার মেয়েকে সে মেয়ে হিসেবে বাদ, সমস্যা নেই। 2 ছেলে। আমি আপনাদের এখানে যখন আসছি, তারপরে আমি কিন্তু মানুষ একটা মানে যে কোনো একটা বড় ডিসিশন কখন নেয়, হয়তো আপনি ওভার কনফিডেন্ট থেকে নেবেন, কনফিডেন্ট থেকে নয়তো আপনি ডিপ্রেশন থেকে নেবেন। আমি কিন্তু করতে গিয়েছিলাম, হ্যাঁ, আমি একদম রেল লাইন পর্যন্ত বসে থেকে আসছি। আমি মানে আমার মাথার মধ্যে মনে হয়েছে কি, আমি যতদিন বেঁচে থাকবো এই লোকটা আমাকে হ্যাসেল দিয়েই যাবে। আমার ছেলে দুটাকে নিয়ে যেতে বসি, উনি এই মাসে আমাকে অনলি 6,000 টাকা 6,500 টাকা পাঠাইছে আমার অ্যাকাউন্টের মাধ্যমে, কোনো উনি প্রুফ রাখে। আমি আজকে ক্যামেরার সামনে বলতেছি, এইটা তো রেকর্ড থাকবে, এবং এই জিনিসটা আমি মানে আপনাদেরকে প্রুফ দিয়ে দিচ্ছি যে হ্যাঁ উনি আমাদেরকে টাকা দেয়, মাঝখানে দেয় নাই, আর এর আগে ওর মামা দিত, আর উনি আমাদেরকে টাকা দেয়। ওনার বক্তব্য, আমি নাকি সবাইকে বলি উনি আমাদেরকে টাকা দেয় না, কিন্তু যারা জানে, যদি আমার ফ্যামিলির কেউ জানে, কারণ আমি তো এটা শেয়ার করব। 5,000 টাকা তো এখনকার দিনে 1 ঘন্টা না, 10,000 টাকা দেয় ভাইয়া, মিথ্যা কথা বলবো না, 10,000 টাকা দেয় উনি। এই অক্টোবরের আগেও যখন ওনার কাছে 500 1,000 কারেন্ট এটা সেটা চাইতাম, দিত। ওনার মা ওনাকে বুদ্ধি দিছে, 15,000 টাকা দিয়ে বাসা নিচ্ছে, ওকে 10-এর বেশি 1 টাকাও দিবে না। ফাইন, আমি কিন্তু চাই না, নেই না। আচ্ছা, উনি সবাইকে বলে বেড়াচ্ছে উনি নাকি আমাদেরকে 25,000 টাকা মাসে দেয়। তাহলে প্রমাণ কই? আচ্ছা, দিস ইজ নট ট্রু। আমি এই যে বললাম ক্যামেরার সামনে যে 10,000 টাকা দেয়, এবং এটা গত 2023 সালের ডিসেম্বর থেকে দেওয়া শুরু করছে, এটার প্রুফ যদি কেউ চায় আমার কাছে আমি দিতে পারবো। আচ্ছা, এটা গেল একটা। রাইট নাও আমার ছেলেদেরকে রাখার কিন্তু কোনো রাইটস আমার নাই। হ্যাঁ, বড় হয়ে গেছে, একটা টাইম পর্যন্ত আমি রাখছি। এখন ওনার বক্তব্য হলো উনি নিতে চায়, আমি দেই না। মানে উনি তো এক একজনকে এক এক রকম করে বুঝায়, আর আমার কাছে যদি বলে হ্যাঁ নিয়ে যাও, এখনই নিয়ে যাও, এরকম কয়েকবার হ্যাঁ, তখন বলবে কি এখন তো ছেলেরা নষ্ট হয়ে গেছে, বাচ্চারা নষ্ট হয়ে গেছে। বাচ্চারা কিভাবে নষ্ট হয়? তখন আমি বলছি আচ্ছা ঠিক আছে, নষ্ট হয়ে গেছে তো তুমি ছেড়ে দিচ্ছ, তাহলে আমিও ছেড়ে দিই, ওরা যাক জানি তাই যেখানে যাক। তো আমি যেদিন সুইসাইড অ্যাটেম্প করতে যাই, ওই দিন আমার ছোট ছেলের কথায় আমি চলে আসি। আচ্ছা হোয়াটএভার, আমি যে কারণে উনি আমার ছেলেকে বলছে, বড় ছেলেকে ফোনে বলছে, আমি বলছি যে তোমরা কালকে চলে যাবা, তোমরা দুজন চলে যাবো। আমার ছেলেকে বলছি তুমি যাও, আগে দেখো না, যায় দেখো না, আমি তো এত বছর রাখলাম, একটু যাও, যায় দেখো। হ্যাঁ, তখন আমার ছেলে আমার ছেলেকে ফোনে বসে আচ্ছা ঠিক আছে আমি আনবো, আমি একটু হোস্টেল ঠিক করি, তারপরে তোমার হোস্টেলে কেন দিব শুনেন, হোস্টেল ঠিক করি। তো আমি তো উনি তো আমাদের সাথে কথা বলে না, কারণ কোশ্চেন আনসার করতে পারে না, সোজা কথা, আমার সাথে পেরে ওঠে না উনি। তো উনি আমার ছেলে কি করছে, আমি তো বাসায় আসছি, আমি বাসায় আসার পরে তো আমি নর্মাল ওদেরকে খাওয়াই, আমি আমার মতো শুয়ে পড়ছি, আমি একটু অসুবিধা হচ্ছিল, আমি শুয়ে পড়ছি। তারপরে আমার ছেলে সকালবেলা উঠে দেখলাম আমি
কাপড় ইস্ত্রি করতেছে, ব্যাগ ভর্তি কাপড় নিয়ে আমার ছেলে চলে গেছে। ওকে। হ্যাঁ, তো আমি কি ব্যাপার 10:30টার সময় স্কুল আসে না কেন, আমার মেয়েকে জিজ্ঞেস করছে, আমার মেয়ে ফোন দিছে, ফোন দেওয়ার পরে ও কান্না করতেছে আর বলতেছে কি আমার বাপ মা বেঁচে আছে, আমি কেন হোস্টেলে থাকবো। হোস্টেলে কেমনে হইলো? না না, ওই যে ওর বাবা ফোনে বলছে তুমি আসো, এবং আমি বলছি পাঠাই দিব। হ্যাঁ, আচ্ছা, এখন আমার কথা হইলো আমি যদি কোথাও মানে পারিবারিক মামলা করি, আমার বাচ্চাদেরকে উনি হয়তো নিতে বাধ্য। এখন বাচ্চাদের মানসিক শান্তির জন্য আমি আমার শান্তিকে বাদ দিয়ে রেখে আমি বাচ্চাদেরকে নিয়ে আসি, এতে করে আপনার কি লাভ হচ্ছে না লস হচ্ছে? আপনার তো লাভ হচ্ছে, কারণ হচ্ছে আপনি তো নিরিবিরি আপনার ওয়াইফকে নিয়ে হ্যাঁ ট্যুর দিচ্ছেন। আমরা তো সবাই দেখি, সবাই দেখে এগুলা। আচ্ছা, তো এতে করে আমার বাচ্চারা যদি আমার কাছে থাকে 10,000 টাকায় কি আমাদের হয়? হয় না। দুইটা বাচ্চা, আমার মেয়েটার কথা বাদই দিলাম, দুইটা বাচ্চার কি দুইটা বাচ্চার জন্য কম করে 25,000 টাকা লাগে। আচ্ছা, 25,000 15,000 ডিমান্ড করছে, সে দিবে না। এখন আরেকটা কথা হলো, আমার কোনো ডকুমেন্টস নাই, বিয়ের কাগজ একটা আছে, এটা এভিডেভিট পেপারস, এখানে 25,000 টাকা 2,50,000 টাকা বলা আছে এবং তার সিগনেচার আছে। আমি দর্শকদের মাধ্যমে, আপনার মাধ্যমে দর্শকদেরকে বলতে চাচ্ছি, যদি কেউ কোনো উকিল, জজ, ব্যারিস্টার, যে কেউ, এনিওয়ান, প্রশাসনের যে কেউ যদি কেউ থেকে থাকেন, আমি কি এই টাকাটা পাই? অবশ্যই পাই না। এটা যদি আমি পেয়ে থাকি তাহলে আপনাদেরকে বলবো আপনারা প্লিজ আমাকে একটু হেল্প করেন। ওকে, কোনো উকিল নিশ্চয়ই থাকলে আমাদেরকে হেল্প করেন। এবং আপনার মোবাইল নাম্বারটা বলেন তো। আচ্ছা, 019853630007। আবার বলেন। আচ্ছা, 019853630007। আচ্ছা, এটা গেল একটা। আমি আমার আম্মার বাড়িতে যেতে পারতেছি না, আমার আম্মা তার কাছ থেকে 1,60,000 টাকা পায়, এবং এটা সে আমার আম্মার কাছ থেকে লোন নিছে এবং সে এটা ডকুমেন্টস করে নিছে। আপনার মার কাছ থেকে লোন নিছে নাকি? হ্যাঁ, আমার আম্মার কাছ থেকেই সে ধার নিছে। আচ্ছা, এবং এটার একটা ডকুমেন্টস। সেই টাকা কি ফেরত দিছে? না। কেন? না, সে দেয় নাই। কেন দেয় নাই শুনেন, মাঝখানে আমার ফ্যামিলির লোকজন যখন প্যারা হয়ে যায় তখন তো ওর সাথে কথা বলে, তখন আমার বোন বলছে যে আপনি ওদেরকে নিয়ে যান। তার ট্রিক্স গুলা বলি, সে কি করে, আমার বাচ্চাদেরকে ডেকে নেয়, নিয়ে যায় একটা গ্যাঞ্জাম করে, কারণ আমার বাচ্চাদেরকে কিছু বলে আমি আবার সহ্য করতে পারি না। আমার মেয়ে এসে দেখি মন খারাপ, কান্না কান্না ভাব, কি হয়েছে, কেন ডাকছে? তো উনি কিন্তু বলছে আচ্ছা ঠিক আছে আমি বাচ্চাদের সাথে কথা বলে, আমি এবার আনলে কিন্তু আর দিব না, ওদের সঙ্গে কিন্তু কথা বলে নিব। ওকে ফাইন, যাও কথা বলো, যাও আগে। তো ওদেরকে যখন নিচে নেওয়ার পর ওনারা গোল মিটিং করে, ওনার ওয়াইফ, আমি সব মানতে পারি, ওই মেয়ে, আমি নোংরা ভাবেই বলি ওকে ছেড়ি, ও আমার বাসায় কাজ করছে 4 বছর, আমার বাসায় আমার দয়ায় কাজ করে খাইছে। ওই মেয়ে, ওর 10 বাচ্চার মা হইলো আমার বাসার কাজের মেয়ে। আমি ওকে কোনোদিন আমার বাচ্চার সমতুল্য হইতে দিব না, ঠিক আছে? এবং আমার বাচ্চাকে কিন্তু আমার মা বা ভাই বা আমার কেউ কোনোদিন কিছু বলতে পারে না, ইভেন তার বাবাও বলতে পারে না। আমার বাচ্চাদেরকে কেউ কিছু বলে আমি মানতে পারি না। ওই দিন যখন আমার বাচ্চারা এসে কাঁদছে, আমি সাথে সাথে গেছি, কি সমস্যা কি? ওই মেয়ে দেখি টেবিলে খানা দিচ্ছে, তা আমি যে বললাম কি সমস্যা কি, এই তোর সমস্যা কি, তোর এত বড় সাহস কে দিচ্ছে তোরে? উনি উঠে এসে কি হয়েছে, উনি উঠে এসে আমার ছেলে সোফায় বসা, আমার মেয়েটা ওই মেয়ের পাশে দাঁড়ায় পানি খাচ্ছে, উনি উঠে এসে আমার ছেলের গালে টাস টাস করে থাপ্পড় মারলো। আমার ছেলে কোনো কথাই বলে নাই, তা আমার কিন্তু এগুলো জিডি করা আছে, টাস টাস করে থাপ্পড় মারলো, থাপ্পড় মেয়ে আমার গায়ে মারলো, আমার মেয়ের গায়ে মারলো, আমার মেয়েকেও মারলো। আপনার সাথে ঝগড়া হইতে পারে, আপনি ঝগড়া করছেন, ছেলেরে কেন মারলো? আরেকটা জিনিস, হ্যাঁ আরেকটা জিনিস, যে ওই মেয়েরে আমি যা বলছি, ওই মেয়েরে আমার বাচ্চাটা কিন্তু কিছু বলে নাই, মিথ্যা কথা বলছস, মারলো। ওর ভাই পুলিশ, ওর ভাই কিন্তু র্যান্ডম বসে খাইলো, বসে খাচ্ছে, ওর মা গিয়ে, আমি কিন্তু বসা, আমার বাচ্চারা কিন্তু এলাকার কাউকে চিনে না, আমি শুধু বলছি ফোনটা নিয়ে আসো, আমি 999 ফোন দিব, ঠিক আছে? তো আমার বাচ্চারা ফোন আনতে গেছে, এই বাচ্চারা ফোন আনতে আনতে কিন্তু ওর মা ওই এলাকার লোকজনকে জড়ো করছে, আর এই ব্লেম আমাকে দেওয়া হচ্ছে। আমি তো ওই বাসা থেকেই উঠি নাই। আচ্ছা, ওই এলাকার লোকজন যখন কথা হয়েছে তখন উনি বলছে আমার যে ওই 1,60,000 টাকা উনি যে 4 বছর আমাদেরকে রাখছে, উনি নাকি উল্টা আমাদের কাছে আরো 2 লাখ টাকার মতন পায়। অনেকে আপনি নিজে ইচ্ছা করে গেছেন না, সে নিয়ে গেছে এক কথা, তার সাথে আমার ছাড়াছাড়ি হয় নাই। রাইট। আচ্ছা, আমার বাচ্চার এফোর্ট কে করবে? আমার মার টাকা দিয়ে চলবো? আচ্ছা, এটা গেল একটা।
আমার বাড়িতে যে সে 2 বছর ছিল আমার ওই টাকা? আম্মার বাসায় ওই টাকা মোহাম্মদপুরে, হ্যাঁ। ওইখানে যে তুই ভাড়ার টাকা দেস না, উল্টা কারেন্ট বিলও দেস নাই, তাহলে ওই টাকা কোত্থেকে আসবে? অবশ্যই। তাহলে তোর মার 2 লাখ টাকা দেওয়া উচিত ছিল। একদম, আচ্ছা একদম। ঠিক আছে, এটা গেল এইগুলা। তা আমি আসলে মানে সবার কাছ থেকে এটাই জানতে চাই, এই যে ধরেন ছেড়ে যায়, পুরুষ মানুষ ছেড়ে যেতেই পারে, যায়, আপনাকে ভালো নাই লাগতে পারে, কিন্তু একটা ফাদারের রেসপন্সিবিলিটি অনেক অনেক বেশি, বেশি, অনেক বেশি, তাই না? আচ্ছা, হাজবেন্ডের 10 গুণ। হ্যাঁ, আমি রাইট নাও সিচুয়েশন বলি। আমার ভিডিও যাওয়ার পরে আমি অনেক বেশি না, মোটামুটি একটু কিছু, একদম স্বল্প সংখ্যক বলতেই পারেন, যে কয়জন আমাকে যতটুকু ইয়ে করছে ওটা দিয়ে আমার 2 মাসের বাসা ভাড়া ডিউ ছিল, আমি 1 মাসের বাসা দিয়ে ভাড়া দিয়েছো। দিচ্ছি, 1 মাসের বাসা ভাড়া দিচ্ছি, হ্যাঁ। মানে অল্প কিছু তো। আর কিছু টাকা দিয়ে আমি চিন্তা করতেছিলাম কি করব। তো তখন আমি কি করছি, আমার ছেলেকে ভর্তি করবো, যেহেতু আমার ছেলে প্রতিদিনের কোশ্চেন, আম্মা আমাকে কি পড়াবা না, আম্মা আমাকে কি পড়াবা না, আমি কি আর স্কুলে যাইতে পারবো না? তখন আমি ঠিক আছে, আমি না একদম ঠিক এইভাবে রেডি হয়েছি, চলো যাব। উনি হচ্ছিল পেপারস নিতে দেরি, একদিন সময় লাগাইছে, আমার ছেলে যায় পেপারস দিয়ে আসছে একদিন, তারপর আবার 1 সপ্তাহ পরে তাকে বলেছে কই অরণ্যকে ভর্তি করলো না, কই ভর্তি করলো না বাবা, আচ্ছা ছবি দেওয়া যায়, আর ছবি দেওয়া যায়। আমার ছেলেকে বলে তুমি ছবি, কেন, সে ছবি তুলে দেবে কেন, তার কি দায়িত্ব, যাও তোমরা 2জন যাও, যায় তাকে বলে ছবি তুলে দিতে। আচ্ছা, নিয়ে গেছে, ড্রেস নেওয়া হলে ছবি তুলে নেয়। আচ্ছা ঠিক আছে, আমি আমার ছেলেকে ছবি দিয়ে রাখছি, বাবা ছবি, আচ্ছা ঠিক আছে, আজকে সন্ধ্যার সময় ফোন করবো, আইসো, গেল। আবার আরেকদিন, কালকে আইসো অমুক দিন, আজকে অফ ডে না, গতকালকে অফ ডে গেছে, পরশুদিন গতকালকে সে ফাইনালি এসে ছবি নিয়ে গেছে। আজকে সমস্ত স্কুল বন্ধ করে দিছে, লাভ কি হলো? আমার ছেলে কিন্তু স্কুলে যেতে পারলো না। আহারে। আর সেই দিন যখন আমি রেডি হয়েছি, আমি যখন বলছি বলো যে আম্মু এখন এইদিকে আশেপাশে যে স্কুল আছে ওইদিকে ভর্তি করে দিব, ভালো একটা স্কুল হতে পারলো না। যাই হোক আমি ভর্তি করে দিব, তখন বলতেছে কি, সে বললেই তো হবে না, আমি তো এখন ভ্যান ঠিক করে ফেলছি, টিচার ঠিক করে ফেলছি, সবকিছু ঠিক করে ফেলছি, এখন তো বললেই হবে না, এখন আমি ভর্তি করব। পরশু দিনের আগের দিনের আলাপ এটা, ও তো কাগজই নেই, ও কেমনে হয়ে গেল? পরশু দিনের না, কাগজ আছে, ছবি নাই, কিন্তু যে স্কুলে ভর্তি করবো ওই স্কুলে ভর্তি করার জন্য এত ছবি ম্যান্ডেটরি না, আপনি পরেও যদি 2-4-5টা পেপারস দেন কোনো সমস্যা নেই। তো উনি আজকে পর্যন্ত, আজকে ভর্তি করছে কিনা, আমার ছেলে তো আমার সঙ্গে 12:30 পর্যন্ত ছিলই, আমার ছেলে বলে না। তাহলে আপনার রেসপন্সিবিলিটি কি? আপনি যে বুক ফুলায় বলেন আপনি ভালো মানুষ, আপনি সবার কাছে, হ্যাঁ আপনাকে প্রমাণ দিতে হবে। আপনি সেলফি তুলে আপনার বোন নতুন শাড়ি পরেন, আপনার ছেলেরা অন্যের কাপড় চোপড় পরে। আর যারা আমাকে কোশ্চেন করছে, আমি এখানে কেন এসে রিভিল করছি নিজেকে, আমাকে যারা কোশ্চেন করছে তাদের উদ্দেশ্যে বলি, আমাকে খোলা কিতাব বানাইছে, এতে আমার কিচ্ছু যায় আসে না। অনেকের থিঙ্কিং অনেক রকম কিছু। আচ্ছা, সিঙ্গেল মাদাররা খারাপই হয়, হ্যাঁ আমি এগ্রি করতেছি, আমি মেনে নিচ্ছি। যখন আমাকে আপনার উকিল বলছে, যখন আমার হাজবেন্ড আমাকে প্রুফ করলো যে আমি একাধিক লোকের সাথে রিলেশন করছি, হ্যাঁ আমি চিৎকার করতেছিলাম, তখন উকিল আমাকে বলছিল এই মেয়ে তুমি কান্না করো কেন? একটা ছেলে যখন একটা মেয়েকে ছেড়ে যায় তখন তার প্রথম হাতিয়ারই হচ্ছে তার মেয়ে, ওই মেয়েটাকে ব্লেম দিবে। অথচ আপনি যখন চলে আসলেন তারপরে এই লোকটার নামে একটা জিডিও করেন না? না, জিডি করছি কিন্তু কোনো অ্যাপ্রোচ করি নাই ওটা। আচ্ছা, তো পরে উনি আমাকে বলছে তুমি প্রফেশনালি প্রস্টিটিউশন করতে পারো। উকিল ওনার সামনে বলতেছে। আচ্ছা, এখন আমি বলি যারা আমার পরিচিত লোকজন, আমার যারা আমাকে নিয়ে অনেক কিছু থিঙ্কিং করে, তাদেরকে বলতেছি আমি যদি প্রস্টিটিউশন করি, এটা আমি বাদ দিলাম, এই ওয়ার্ডটা আমি বাদ দিয়ে বললাম যে একাধিক লোকের সাথে আমার সম্পর্ক, এই জবাবদিহিতা আমি কাকে করব? উপরওয়ালার সাথে কেউ নেই, এই দুনিয়ার কারোর সঙ্গে আমি বোরকা পরি, বোরকা ছাড়ি, সবার ভাষ্য। এই জবাবদিহিতাটা আপনি কাকে করব? আপনাদেরকে? আমি কাউকে জবাবদিহিতা করতে বাধ্য না, আমার কবরের জবাব আমাকেই দিতে হবে। এবং আমি যদি নিজের নিয়ত থেকে না আসি তাহলে কিন্তু আমি আবার রিয়ার মধ্যেও পড়ে যাব, যে আমার মন বলতেছে আমি নষ্টামি করব, কিন্তু আমার আগাচ্ছে না, আপনাদেরকে দেখানোর জন্য আমি বোরকা পরি, গেল। আর রাইট নাও যে সিচুয়েশন, আমার প্রত্যেকটা জায়গাতে একটা মিস্ত্রি আসলেও আমাকে কথা বলতে হয়, একটা আসলেও আমাকে কথা বলতে হয়, কেউ নাই। ইভেন আপনার যখন আমি এইরকম বোরকা পরি,
তখন আপনার ওই বোরকার যে লেয়াস, ওই লেয়াস অনুযায়ী আপনাকে টোনটা উপরে করা যায় না, তখন মানুষের জানতে সুবিধা হয়, যে যেভাবে পারে তখন হ্যাঁ। সাহায্য করে। আর আমাকে মানে উপরের টোন দিয়ে কথা বলতে হয়, কারণ আমাকে বেঁচে থাকতে হয়। এবং মেয়েদের গলার স্বর নিচু হইলে ঝামেলা, হ্যাঁ, সবাই পানায়। এবং আমার তিন বাচ্চাকে সেভ করার জন্য আমাকে লাউডলি কথা বলতে হয়, কনফিডেন্টের সঙ্গে কথা বলতে হয়, ঠিক আছে? আমি যদি নোংরামি করার থাকতো, আমি এক্সপ্লেন করছি না, আমার এক্সপ্লেন করার দরকার নেই, আমার যদি নোংরামি করার থাকতো 3 বাচ্চা অনেক আগে দিয়েই আমি নোংরামি করতে পারতাম, বিয়ে করে ফেলতে পারতাম। কেউ চাইলেই আসলে শয়তানি করতে পারে, দ্যাটস আ চয়েস। আর এখন হচ্ছিল, আমি যদি প্রেম করি, আমি যদি কারোর সঙ্গে ইন্টিমেটে যাই, ভাই আপনার সমস্যাটা কি? সিঙ্গেল, আমি সিঙ্গেল তো এখন। হ্যাঁ, আচ্ছা, আপনি হচ্ছেন, আপনি আমাকে ছেড়ে চলে গেছেন, আপনার আমার পিছনে জাল বিছানো লাগবে কেন? বোন, লাস্টে যদি কিছু বলেন আচ্ছা, আমাদের। এখন হচ্ছিল আমি সবার কাছেই এই কথাগুলো আমি আসলে আমার বলা শেষ হবে না, কারণ আমার অনেক কষ্টের লাইফ রাইট নাও, আমার বাচ্চাদের অনেক কষ্টের লাইফ। আচ্ছা, আমি হচ্ছিল গতবারের ভিডিওতে আমি কারোর কাছে কোনো হেল্প চাই নাই, আমার আসলেই সবার কাছ থেকে হেল্প দরকার, সোজা কথা। এবং এখন রোজার সময় আসতেছে, মানুষের আমাদের অনেক জাকাত আসে, হ্যাঁ, নিজেদের বৎসরের আমাকে দান, এক ভাই ফোন করে জিজ্ঞেস করছে, যে সিঙ্গাপুরে মেবি থাকে, ওনার নামটা আমি জানি না, উনি আমাকে জিজ্ঞেস করছে যে আপু, আমি আপনাকে যদি কোনো হেল্প করতে চাই আপনি কি নেবেন? আমি বলছি হ্যাঁ। বলছে যদি জাকাত দিতে চাই? আমি বলছি হ্যাঁ, আমি জাকাতও নিব, জাকাত তো খারাপ জিনিস না, অবশ্যই বরঞ্চ এটার ভাইকেও দেওয়া যায় যদি আমার ভাই গরিব হ্যাঁ। থাকে। এখন আমি সবাইকে বলতে চাই, আমি যে বিকাশ আমার যে ফোন নাম্বারটা বলেছি, আমি আবার বলছি 019853630007, এটাতে আমার বিকাশ নগদ দুইটাই আছে। হ্যাঁ, যদি আপনারা কেউ মনে করেন, আবার বলেন নম্বরটা স্লো। 019853630007। হ্যাঁ, তো এই নাম্বারটা আমি চাই আপনি একটা ব্যবসা দাঁড় হোক। হ্যাঁ, আমিও চাই, কারণ আমি হচ্ছিল কি ভাইয়া, আপনি দিবেন 100 টাকা আর আমার আছে 1 টাকা, আপনার 100 টাকার থেকে আমার 1 টাকার দাম বেশি, কারণ আমার 1 টাকা মানে আমার রানিং আসবে, আর আপনার ওই 100 টাকা আমি চাইলে একবারই আসবে, বা ধরেন আপনার মন চাইলে দিবেন, বা আমি বলতেও পারবো না, এটা গেল একটা। এবং আমার হাজব্যান্ড মানে আমার বাচ্চার বাবার থেকে ওনার নাম বা কোনো কিছু নিতে, এবং উনি যদি ভিডিওটা দেখে থাকে তাহলে ওনার উদ্দেশ্যে বলতেছে, বা কেউ যদি দেখে থাকে ওনাকে মেসেজটা দিয়ে দেন, ওনাকে নিয়ে কোনো ধরনের হেডেক আমার নাই, উনি জাস্ট মানে আমার বাচ্চার হোপলেস একটা ফাদার, যার কাছে কোনো এক্সপেকটেশন করা যায় না। হ্যাঁ, তবে আমি সবাইকে এই জন্য বলতে চাই, যে উকিলদেরকে বলতে চাই, উকিল বা প্রশাসনে যারা আছে, যারা আমাকে হেল্প করতে পারে, আমার মায়ের টাকাগুলা, আমার কাবিনের টাকাগুলা, যেটা আমি লিগেল পাই, যেটা যে উনি বলছে পারলে কেস করো গা, আমি জানি কেস করতে পারবো না, এবং আমার বাচ্চাগুলো আমার কাছেই থাকবে। ওই যে উনি কথায় কথায় কথা হলেই বলবে আমাকে আর ফোন দিও না, 10,000 টাকার জন্য ওনার কথায় নাচতে হবে, এটা কতটুকু এবং আমার বাচ্চারা কি 10,000 টাকাই পায় নাকি? এই জিনিসগুলা আমার ক্লিয়ার করা দরকার আছে। আর সবাইকে যারা আমাকে যারা আমাকে বলছেন যে আমি কেন রিভিল করছি, কেন এখানে আসছি, এখানে আসার উদ্দেশ্য একটাই, আমি প্রথমেই বলেছিলাম যে আমার ভুল থেকে আপনারাও কিছু শেখেন। এবং আমি অনেক মানুষের কনফিউশন ছিল যে আমার প্রথম হাজব্যান্ডের সঙ্গে থাকাকালীনই আমার সেকেন্ড হাজব্যান্ডের সাথে আমার প্রেম হয়ে যায়, আমার বিয়ে হয়ে যায়, না, এগুলো মিথ্যা কথা, এর জন্য আমি জিনিসটা ক্লিয়ার করছি। এটাই হলো একটা। আর সবার কাছে আমি আসলে হেল্প চাচ্ছি, আমি নিজেকে নিজে দাঁড় করাতে চাই। এবং আমি আরেকটা জিনিস, আপনাদের সব প্রবাসী ভাই বা বাংলাদেশি যারাই আছেন, সবাইকে একটু প্লিজ রিকোয়েস্ট করবো, আমি কোনো নিঃসঙ্গতা কাটানোর কোনো লোক চাই না, আমার জীবনে কোনো পুরুষ মানুষের প্রভাব আমি চাই না, সোজা কথা। আমি একা বাঁচতে চাই, আমার 3 বাচ্চা নিয়ে আমি একা বাঁচতে চাই। এখন কেউ আমাকে বিয়ের প্রস্তাব, আপনার সঙ্গে ফোনে কথা বলার প্রস্তাব, বা আপনি ইনস্ট্যান্ট আমাকে এখনই টাকা পাঠাচ্ছেন, আপনি এ ধরনের কোনো কিছু যদি কারোর মেন্টালিটিতে থাকে, প্লিজ আমাকে ফোন করার দরকার নেই, জাস্ট আমার জন্য দোয়া করেন, আমার জন্য আল্লাহ যথেষ্ট। ঠিক আছে, এটা হলো আমার আর আমার বাচ্চাদের জন্য সবাই একটু দোয়া করবেন। আর হচ্ছে এটাই আর কি, যে সবার কাছে আমি দোয়া কামনা করছি। এবং অবশ্যই, কারণ আমি গত পর্বে এটা বলে যাই না যে আমার হেল্প দরকার, আসলে আমার হেল্প দরকার, আর আমি ভেঙে পড়তে চাই না। হ্যাঁ, আমি ভেঙে পড়তে চাই না, ইনশাল্লাহ ভাই আমার ইচ্ছা আছে, আমি যদি কোনোদিন উপরে উঠে যাই, হ্যাঁ, আমার অনেক আপুই জিজ্ঞেস করছে আমি কি করতে চাই, আমি আসলে ড্রেসের বিজনেস করতে চাই, যদি কখনো উপরে হয়ে যাই, সেই দিনও আমার এই সাকসেসের গল্প বলতে একদিন আপনাদের এখানে আসবো, আর ইনশাল্লাহ আমি আসবোই।
আমাকে ইনশাআল্লাহ। আমাকে আল্লাহ নিয়ে আসবে এখানে, তা আমি সাকসেস হবে এটাই বলে গেলাম। সবাইকে ধন্যবাদ। এবং ভাই আপনাকে অনেক বিরক্ত করছি, কারণ আমার এই সেকেন্ড ইয়েটা বলার জন্য আসলে আমার, তবুও বললাম না সিরিয়াল ভাই বললে হয়তো আমি অনেক কিছুই শান্তি পেতাম। এখানে বসে বলার পরে আমার ঘাট থেকে অনেক বড় বোঝাটা একটা নেমে যায়। বোঝা নেমে গেছে, এবং আমি খুব স্বাধীনভাবে হাঁটতে পারি। এবং আমার মেয়ে আমার কোনো পোস্ট কখনো শেয়ার করে না, আমার এটা শেয়ার করছে। এবং আমার ভাবিরা, আমার অনেকেই যারা দেখছে তারা কান্না করছে, আমাকে ফোন করে বলছে, আমার ভাবিদেরকে বলছে সে আমার মা, মাশাআল্লাহ। সে আমি আমার মা। জানেন, আমি এই অনুষ্ঠানটা শুরু করেছিলাম এই অবস্থাটা, আমার যে অনুষ্ঠানের নাম হচ্ছে ভুল, কারণ আমি চেয়েছিলাম, আমার নিজের অনেক ভুল আছে, আমি প্রতিদিন ভুল করি কিন্তু প্রতিদিন শিখি। আমি চাই আমার ভুলগুলো দেখে যদি কেউ শিখে, তার ভুলটা না হয়, সেটা আমার তৃপ্তি। সেটাই। এবং আমার মনের কথাটা আমি বলতে পারলে আমার ওজনটা কমে, মনটা হালকা হয়, হ্যাঁ। এবং একটা সোশ্যাল জাস্টিস আসে, বিচারের পথ আসে।